মিরসরাইয়ের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পূর্ব পাশে যে এলাকাটি রয়েছে অর্থাৎ যেটি হচ্ছে পাহাড় সংলগ্ন এলাকা। মিরসরাইটি আসলে ভৌগোলিকভাবে এটি অত্যন্ত চমৎকার একটি স্থান, ভৌগোলিক দিক থেকে এটি চমৎকার একটি অবস্থান পেয়েছে। এর একদিকে হচ্ছে পাহাড় এবং অন্যদিকে হচ্ছে সাগর, এবং এই পাহাড় এবং সাগরকে ডিভাইড করেছে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চলে গেছে মাঝ বরাবর, এবং একদিকে হচ্ছে পাহাড় এবং অন্যদিকে হচ্ছে সাগর। আমরা ডানে যেটি দেখতে পাচ্ছি বিশাল এই এলাকাটি, এটি হচ্ছে ব্রাকের এখানে একটা মুরগির ফার্ম ছিল, এটা সম্ভবত হ্যাচারি ছিল, এবং এটি মিরসরাইতে বা মিরসরাই আশেপাশে এলাকাতে। আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের দিকে উঠছি। মিরসরাইতে এবং মিরসরাই সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে সিপিটিপি এগুলো আসলে অনেক পরে হয়েছে। মিরসরাই সংলগ্ন এলাকাতে এই ব্রাকের যে হ্যাচারিটা এটি ছিল সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক কোনো মুরগির খামার। এটি অনেক আগে করা হয়েছিল, তখন সম্ভবত আমরা কলেজে পড়তাম, অর্থাৎ 2000 সালের দিকে বা 99 সালের দিকে এটি করা হয়েছিল। দীর্ঘদিন এটি সগৌরবে তার কার্যক্রম পরিচালনা করেছে। তবে একটা সময় এসে, খুব বেশি দিন আগের কথা নয়, হয়তো 5-6 বছর আগে হবে সম্ভবত, একটা সময় এসে এটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক বলতে পারবো না, এটার কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এখানে আর সেই হ্যাচারি কার্যক্রম নেই, অর্থাৎ সেই মুরগির খামারটা এখন আর এখানে নেই, এটি বর্তমানে পড়ে রয়েছে। এবং একটা সাইনবোর্ড আমি লক্ষ্য করেছিলাম এর গেটে, সেটি হচ্ছে এটি সম্ভবত এই সম্পত্তিটা, বিশাল সম্পত্তিটা, এটি এখনও ব্র্যাকের অধীনেই রয়েছে, ব্র্যাকের মালিকানাই রয়েছে। ভবিষ্যতে তাদের হয়তো অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে এটাকে নিয়ে। যাই হোক, আমরা আস্তে আস্তে মিরসরাইয়ের পাহাড়ি যে পথ, এই পাহাড়ি পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করছেন চমৎকার রাস্তাটা খুবই সুন্দর এবং ভালো, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর দুপাশে আপনারা সবুজ বৃক্ষরাজি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি আগে বলছিলাম আমাদের ফিউলের কথা বলছিলাম, ফিউল নিয়ে যে সমস্যার কথাটা বলছিলাম। তো আমি সর্বশেষ যেটি আহ্বান জানাবো, আমাদের মিরসরাইতে কিছুদিন আগে যেভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ফিউল পাম্পে যেভাবে মাপ সঠিক দেওয়া হচ্ছে কিনা সেটি যেভাবে যাচাই করা হয়েছে, এবং যারা কারচুপি করছে তাদেরকে যেভাবে জরিমানা করা হচ্ছে, প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যাতে করে যে ফিউলটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ যে ফিউলগুলো তারা সাপ্লাই দিচ্ছে আমাদের ফিউল পাম্পগুলো, সেগুলো যথাযথ কিনা, অর্থাৎ মান ঠিক আছে কিনা, সেখানে অন্য কিছু মিশ্রণ করছে কিনা সেটাও যাতে একটু যাচাই করা হয়। এটি হলে আমাদের জন্য আসলে একটু উপকার হবে, আমরা ভালো ফিউল ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এই আজকের এই যে ভ্রমণটি, অর্থাৎ এই যে মিরসরাই হতে মিরসরাইয়ের পাহাড়ি পথ ধরে নারায়ণহাট, এবং নারায়ণহাট থেকে একেবারে হেঁয়াকো যে সেলফি রোড, দাঁতমারা উপজেলার হেঁয়াকোর যে সেলফি রোড, এই সেলফি রোড পর্যন্ত যাওয়ার আমার দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য সেটি হচ্ছে এই রাস্তায়, অর্থাৎ এই আমার খুব পছন্দের একটি রাস্তার মধ্যে এই মিরসরাইয়ের পাহাড়ের রাস্তাটা, এটি অন্যতম। আগে অনেক এসেছি এই রাস্তায়, তবে এই রাস্তায় দীর্ঘদিন আসা হয়নি, অনেক দিন আমার আসা হয়নি। একেবারে এই যে আরেকটা বর্ষা তো প্রায় শুরু হতে চললো, এই বর্ষার আগের বর্ষা যেটি, অর্থাৎ গত বর্ষার আগে আমি সর্বশেষ এসেছিলাম এই রাস্তায়, তাও মোটরসাইকেল নিয়ে এসেছিলাম। তবে এরপরে এই পর্যন্ত প্রায় 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, প্রায় 1.5 বছর সময়কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে আর এই রাস্তায় আসা হয়নি। কয়েকদিন আগেও আসবো ভেবেছিলাম, কিন্তু এই যে কয়েকদিন অল্প অল্প বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি হওয়ার কারণে আর সাহস করিনি, যেহেতু পাহাড়ি রাস্তা, এই কারণে বৃষ্টি হলে এগুলো পিচ্ছিল হয়ে যায় বা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তাই আর সাহস করিনি, এই জন্য আসা হয়নি। আর যেহেতু আকাশটা অনেকটাই পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল, তাই আজকে সাহস করে চলে এলাম। তো একটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই পাহাড়ি রাস্তায় মিরসরাইয়ের চমৎকার সৌন্দর্যময় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধারে এই পাহাড়ি রাস্তাটা একবার দর্শন করা। আর দ্বিতীয় যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আমার মোটরসাইকেলটিকে একটু যাচাই করে দেখা, অর্থাৎ আমার মোটরসাইকেলটি এখনও কেমন শক্তি সামর্থ্যের অধিকারী রয়েছে, বয়স তো কম হয়নি, এখন পর্যন্ত কেমন শক্তি সামর্থ্য এখনও রয়েছে, পাহাড়ে সে ঠিকমতো উঠতে পারছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টা যাচাই করা। এই মিরসরাই পাহাড়ে আমি আসলে অনেক ছোটোবেলা থেকেই আসি। ছোটোবেলা থেকে বলতে একেবারে প্রাইমারি লেভেল না, প্রাইমারি লেভেলে যখন ছিলাম তখন মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে হয়তো আসতাম, তবে তখন পাহাড়ের উপরে আসা হতো না। যেটা হতো সেটা হচ্ছে পাহাড়ের পাদদেশে একটা বন বিভাগের একটা ছোট্ট বিল্ডিং রয়েছে, একতলা একটা বিল্ডিং রয়েছে, ওই বন বিভাগের বিল্ডিং পর্যন্ত আসতাম। আবার কখনো কখনো রেল লাইন পর্যন্ত, যে রেল লাইনটা অতিক্রম করার সময় আপনাদের দেখিয়েছি, সেই রেল লাইন পর্যন্ত হয়তো আসতাম, এরপরে আবার ফিরে যেতাম। যেহেতু তখন ছোট ছিলাম, হয়তো বন্ধুবান্ধব মিলে মাঝে মধ্যে আসতাম। হ্যাঁ, তো এত দূর পাহাড়ের ভিতরে আসাটা এটা তখন
ওভাবে সাহস করতাম না। এই পাহাড়ে আনাগোনাটা আমার শুরু হয়েছিল মূলত যখন হাই স্কুলে পড়ি তখন থেকে, এবং আমার মনে আছে প্রথমবার পাহাড়ের অভ্যন্তরে বেশি রাস্তা এসেছিলাম হচ্ছে বিএনসিসি থেকে। আমি যেহেতু হাই স্কুলে থাকতে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, মিরসরাই উপজেলার মধ্যে আমার জানা মতে তখনকার সময়ে একটা উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ একটা মাধ্যমিক বিদ্যালয়ে শুধুমাত্র বিএনসিসির কার্যক্রম পরিচালিত হতো, এবং আমি যদি ভুল না করি তাহলে এখনও পর্যন্ত মিরসরাইতে শুধুমাত্র এই মিরসরাই পাইলটেই স্কুলের মধ্যে মিরসরাই পাইলটেই বিএনসিসির কার্যক্রম পরিচালিত হয়, অন্য কোনো মাধ্যমিক বিদ্যালয়ে হয় না, কলেজে হয়, কলেজগুলোতে বিএনসিসির কার্যক্রম পরিচালিত হয়। তো আমি যখন মাধ্যমিক বিদ্যালয়ে ছিলাম অর্থাৎ মিরসরাই পাইলটের যখন স্টুডেন্ট ছিলাম তখন একেবারে ষষ্ঠ শ্রেণী থেকেই আমি বিএনসিসির সাথে যুক্ত হই, এবং বিএনসিসির সাথে যুক্ত হওয়ার পেছনে আমার আগ্রহ ছিল, পাশাপাশি আমার বাবাও মোটামুটি আমাকে উৎসাহিত করেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে এই ধরনের কাজগুলোতে ইনভলভ হলে তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো দেখুন চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। তো আমার নিজের আগ্রহ এবং আমার বাবার উৎসাহ দুটিকে কাজে লাগিয়ে আমি এই বিএনসিসিতে একেবারে হাই স্কুলে যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন থেকে এই বিএনসিসিতে ইনভলভ হয়েছিলাম, এবং বিএনসিসিতে যতটুকু মনে আছে সেটি হচ্ছে আমাদের একজন স্টাফজি ছিলেন, আমরা স্টাফজি ডাকতাম উনাকে, কেউ কেউ ওস্তাদও ডাকতেন। স্টাফজি ছিলেন, উনি খুব সম্ভবত সেনাবাহিনীর কোনো লোক ছিলেন, ওনার সেনাবাহিনীর পোশাক ইত্যাদি ছিল। তো উনি আমাদেরকে ট্রেন্ড আপ করতেন, এবং যারা আমাদের সিনিয়র ছিলেন, যারা তখন নবম শ্রেণী বা দশম শ্রেণীতে যারা ছিলেন, যারা আগে থেকে বিএনসিসির সাথে জড়িত আমাদের সিনিয়র ভাইয়েরা অর্থাৎ স্কুলের স্টুডেন্টরা, ওনারাও আমাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন করতেন এবং আমরা বিএনসিসি করতাম। আর আমাদের শিক্ষকদের মধ্যে আমার যতটুকু মনে আছে আমাদের দুইজন শিক্ষক আমাদের এই মিরসরাই পাইলটে বিএনসিসি কার্যক্রম তদারকি করতেন। তাদের মধ্যে একজন ছিলেন আমাদের বসত স্যার, তিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন, এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবেই তিনি আরও বেশ কয়েক বছর আগে তিনি মিরসরাই পাইলট থেকে কর্মজীবনের পরিসমাপ্তি টেনেছেন। আমার অত্যন্ত পছন্দের একজন স্যার, অত্যন্ত ভালো মানুষ স্যার। আমি স্যারকে মাঝে মধ্যে বিভিন্ন জনকে যখন স্যারের কথা বলি অনেকটা আমি এভাবে বলি যে আমার কাছে মনে হয় যে বসত স্যার যেন একজন ছোটোখাটো একজন পীরের মতো। উনাকে কখনো আমি খারাপ কাজ করতে দেখিনি, উনাকে কখনো আমি মিথ্যে কথা বলতে দেখিনি, খুবই ভালো একজন, অর্থাৎ আদর্শ শিক্ষাগুরু বলতে যেটা বোঝায় সেই বসত স্যার আমাদের বিএনসিসির বিষয়গুলো দেখভাল করতেন। আর পাশাপাশি আমাদের নারায়ণ স্যার এখনও বিদ্যালয়ে যান, যদিও তিনি রিটায়ার করেছেন, তারপর তিনি বিদ্যালয়ে তিনি শিক্ষকতা পেশা অর্থাৎ পাঠদান করে যাচ্ছেন। তার অবসর গ্রহণের পরও বিদ্যালয়ের চাওয়াতেই তিনি, নিজের ইচ্ছায় নয়, আমি যতটুকু শুনেছি বিদ্যালয়ে চেয়েছে তিনি যেন আরও কিছুদিন থাকেন এবং বিদ্যালয়ে পাঠদান করে যান। তো নারায়ণ স্যারও আমাদের এই বিএনসিসির বিষয়গুলো দেখভাল করতেন। আর নারায়ণ স্যার সম্পর্কে বলবো, নারায়ণ স্যার অত্যন্ত জনপ্রিয় শিক্ষক মিরসরাইয়ের মধ্যে। আমাদের প্রজন্ম যখন ছিল, আমাদের প্রজন্মের কাছে তো তিনি জনপ্রিয় ছিলেনই, পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছেও আমি দেখেছি তিনি অত্যন্ত জনপ্রিয়, এবং নারায়ণ স্যারও খুবই ভালো মানুষ। স্যারের সাথে এখনও প্রায় নিয়মিতই দেখা হয়। তো যাই হোক, এই দুজন শিক্ষক আমাদের এই বিএনসিসির কার্যক্রমগুলো স্টাফদের পাশাপাশি এই দুজনও মোটামুটি দেখভাল করতেন, তত্ত্বাবধান করতেন। তো এই বিএনসিসি থেকে আমি প্রথমবার এই মিরসরাই পাহাড়ের অনেক অভ্যন্তরে, অনেক গভীরে আমার আসার সুযোগ হয়েছিল, এবং মনে আছে আমাদের সেই পাহাড় যাত্রায় আমাদের স্টাফজি এবং আমাদের নারায়ণ স্যার এই দুইজন আমাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা প্রায় 20-25 জন আমরা রওনা করেছিলাম আমাদের সেই মিরসরাই থেকে, এবং পুরোটা পথ কিন্তু আমরা এসেছিলাম হেঁটে হেঁটে, এবং তখন কিন্তু আমরা এই রাস্তাটা ব্যবহার করিনি। আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যেখান থেকে পাহাড়টা শুরু হয়েছে একেবারে শুরুর অংশটা, ওখান থেকে একটা মাটির রাস্তা আছে, ঝর্ণা ছিল, ওই ঝর্ণার পাশে ঝর্ণা বা ঝর্ণা নয় ঠিক, ঝর্ণাটা ভিতরে, ওই ছড়ার পাশে হাঁটতে হাঁটতে আমরা অভ্যন্তরে গিয়েছিলাম। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি চমৎকার প্রাকৃতিক পরিবেশে।